আজকের গল্পে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এক ভেজা বিকেলের স্মৃতিভরা মুহূর্তে, যেখানে ভালোবাসা, বেদনা, ভয় এবং নিঃসঙ্গতা মিলেমিশে এক হয়ে গেছে শব্দের প্রবাহে। গল্পের আলপনা চ্যানেলে আপনি নিয়মিত পাবেন অডিও গল্প, ছোট গল্প ও নতুন নতুন আয়োজন। এই ভিডিওতে ব্যবহৃত গল্প, সঙ্গীত বা চিত্রকলা যদি কোনো কপিরাইটযুক্ত উপাদানের উপর ভিত্তি করে তৈরি হয়ে থাকে, তবে তা শুধুমাত্র শিক্ষামূলক ও বিনোদনের উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে। আমরা কোনোভাবেই মূল স্রষ্টার কপিরাইট দাবি করছি না। আজকের গল্প, সত্যজিৎ রায়ের অনাথবাবুর ভয়। আমি রঘুনাথপুর যাওয়ার সময় ট্রেনে অনাথবাবুর সাথে দেখা হয়, যেখানে আমি ছুটিতে যাচ্ছিলাম। গত কয়েক মাস ধরে কলকাতার একটি প্রকাশনীতে কাজ করছিলাম। নিঃসন্দেহে আমার বিশ্রাম দরকার ছিল। লেখালেখি আমার শখ, কিছু ছোট গল্পের আইডিয়া ছিল যার জন্য কিছু গবেষণা দরকার। তাই আমি শান্তি এবং নীরবতা চেয়েছিলাম। তাই 10 দিনের ছুটি এবং একটি লেখার প্যাকেট নিয়ে আমার স্যুটকেসে রেখে দিয়েছিলাম। রঘুনাথপুর বেছে নেওয়ার একটি কারণ ছিল। আমার এক পুরনো কলেজ বন্ধু বিমল বিশ্বাস, তার পৈতৃক বাড়ি ছিল সেখানে। একদিন সন্ধ্যায় আমরা কফি হাউসে গল্প করছিলাম। এমন সময় সম্ভাব্য বিভিন্ন জায়গার কথা উঠল যেখানে একজন ছুটি কাটাতে পারে। আমি যখন শুনলাম যে সে 10 দিনের ছুটি চেয়ে আবেদন করেছে, বিমল তৎক্ষণাৎ আমাকে রঘুনাথপুরে বিনামূল্যে থাকার প্রস্তাব দিল। সে বলল, আমি তোমার সাথে যাব, তবে জানো কিভাবে আমি আটকে আছি? ভরদ্বাজ তোমার দেখাশোনা করবে। সে আমাদের পরিবারের জন্য 50 বছর ধরে কাজ করে আসছে। আমাদের কোচে অনাথবন্ধ মিত্র আমার ঠিক পাশেই বসেছিলেন। তার বয়স প্রায় 50-এর কোঠায়। তিনি খুব লম্বা ছিলেন না, মাথার চুল মাঝখানে সিথি করা, চোখে তীক্ষ্ণ দৃষ্টি এবং ঠোঁটে একটি মজার হাসি। কিন্তু তার পোশাক, তাকে একটি নাটকে অভিনয় করার জন্য পোশাক পরানো হয়েছিল বলে মনে হচ্ছিল। 50 বছর আগের একটি নাটকে। আজকাল কেউ এমন পোশাক পরে না, যেমন কলারওয়ালা শার্ট, চশমা বা বুট। আমরা গল্প শুরু করলাম। জানা গেল সেও রঘুনাথপুর যাচ্ছিল। আপনিও রঘুনাথপুর যাচ্ছেন? আমি তাকে জিজ্ঞাসা করলাম, কিন্তু সে উত্তর দিল না এবং কিছুটা চিন্তিত মনে হচ্ছিল। সে সম্ভবত ট্রেনের শব্দে আমার প্রশ্ন শুনতে পায়নি। বীরেনের বাড়ির দৃশ্য আমাকে খুবই মুগ্ধ করেছিল। এটি একটি চমৎকার বাড়ি ছিল, যেখানে একটি সরু ফালি জমিতে সবজি ও ফুল ফলছিল। আশেপাশে অন্য কোনো বাড়ি ছিল না, তাই প্রতিবেশীদের দ্বারা বিরক্ত হওয়ার সম্ভাবনা ছিল না। ভরদ্বাজে আপত্তি সত্ত্বেও আমি ওপরের তলায় অ্যাটিকের ঘরটি বেছে নিলাম। এটি একটি বেশ খোলামেলা এবং সম্পূর্ণ ব্যক্তিগত ঘর ছিল। আমি আমার জিনিসপত্র ওপরে নিয়ে গেলাম এবং গোছাতে শুরু করলাম। তখন মনে পড়ল যে আমার রেজার ব্লেডগুলো নিচে রেখে এসেছি। কিছু মনে করবেন না, ভরদ্বাজ বলল, কুণ্ডুবাবুর দোকান এখান থেকে 5 মিনিটের হাঁটা পথ। আপনি আপনার ব্লেড পেয়ে যাবেন। দুপুরের চা পানের পর বিকেল 4টায় আমি দোকানে গেলাম। মনে হলো জায়গাটা কম বেশি ব্যবহার করা হয়। প্রায় 7 জন মাঝবয়সী পুরুষ কাঠের বেঞ্চে বসে অনর্গল গল্প করছিল। তাদের একজন যা বলছিল তা আমাকে খুব আকৃষ্ট করেছিল। হ্যাঁ, এটা এমন কিছু নয় যা আমি শুধু শুনেছি, আমি নিজের চোখে দেখেছি। এটা 30 বছর আগে হয়েছিল, কিন্তু সেই ধরনের ঘটনা মন থেকে মুছে ফেলা যায় না, বিশেষ করে যখন হলাধর দত্তের মৃত্যুর ঘটনা ঘটেছিল। এখন আমি তার মৃত্যুর জন্য নিজেকে আংশিকভাবে দায়ী না করে পারছি না। আমি 1 প্যাকেট 7 o'clock ব্লেড কিনলাম। তারপর জিনিসগুলো ভালো করে দেখার জন্য ঘুরে দেখতে শুরু করলাম। শুধু কল্পনা করুন, আমার এক বন্ধু 10 টাকার জন্য বাজি ধরেছিল এবং পশ্চিমের ঘরে 1 রাত কাটানোর জন্য তাকে 10 টাকা দিতে হয়েছিল। আমি পরের দিন সকালে ঘুম থেকে উঠে তাকে দেখার জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু সে এলো না। আমি জিতেন বক্সি, হরিকরণ সাহা এবং আরও কয়েকজনকে নিয়ে তাকে খুঁজতে হালদারের প্রাসাদে গেলাম। আমরা তাকে ঘরের মেঝেতে মৃত অবস্থায় পেলাম, ঠান্ডা, চোখ খোলা এবং ছাদের দিকে তাকিয়ে। তার খালি চোখে শুধুমাত্র একটা জিনিস দেখা যাচ্ছিল। আমি বলছি, ভূত। সাপ কামড়ানোর বা অন্য কিছুর আঘাতের কোনো চিহ্ন তার শরীরে ছিল না। তাহলে তাকে কে মেরেছিল, আপনি বলুন? পরের 5 মিনিটে দোকানটি আমাকে তারা কি নিয়ে কথা বলছিল সে সম্পর্কে একটা মোটামুটি ধারণা দিল। সেখানে আপাত দৃষ্টিতে রঘুনাথপুরের দক্ষিণ কোণায় একটি 200 বছরের পুরনো প্রাসাদ ছিল, যা হালদার স্থানীয় জমিদারের মালিকানায় ছিল। এটি বহু বছর ধরে পরিত্যক্ত ছিল।
যদিও গত ৩০ বছরে কেউ হালধর দত্তের মৃত্যুর পর পশ্চিমের ঘরে এক রাত কাটানোর সাহস করেনি, রঘুনাথপুরের বাসিন্দারা এখনও মনে করে যে ঘরটিতে একটি অশুভ আত্মা ভর করেছে। এই বিশ্বাসের পেছনের কারণ হল হলাধর দত্তের রহস্যময় মৃত্যু এবং হালদার পরিবারের ইতিহাসে অসংখ্য খুন ও আত্মহত্যা। এই কথাকথনে আগ্রহী হয়ে আমি দোকান থেকে বেরিয়ে অনাথ বন্ধু মিত্রকে সেই ভদ্রলোককে দাঁড়িয়ে থাকতে দেখলাম, মুখে মৃদু হাসি। আপনি কি শুনলেন তারা কি বলছিল? তিনি জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, আমি নিজেকে আটকাতে পারিনি। তুমি কি এটা বিশ্বাস করো? কি সে ভূতে? হ্যাঁ, আসলে ভুতুরে বাড়ির কথা আমি যথেষ্ট শুনেছি, কিন্তু এমন কারোর সঙ্গে আমার দেখা হয়নি যিনি আসলে ভুতুরে বাড়িতে থেকে কিছু দেখেছেন। তাই আমি অনাথবাবুর হাসি গভীর হল। তুমি কি এটা দেখতে চাও? তিনি বললেন। কি? সেই বাড়িটা? সেই বাড়িটা? বুঝলে কি বলতে চাইছ? শুধু বাইরে থেকে, এখান থেকে খুব দূরে নয়, বড়জোর ১ মাইল। এই রাস্তা ধরে সোজা গেলে যমজ মন্দির দুটোর পাশ দিয়ে, তারপর ডান দিকে ঘুরলে সেখান থেকে মাত্র ১ মাইলের ৪ ভাগের ১ ভাগ দূরত্বে। লোকটিকে বেশ মজার মনে হলো। তাছাড়া এত তাড়াতাড়ি বাড়ি ফেরার দরকারও ছিল না, তাই আমি তার সঙ্গে গেলাম। হালদার প্রাসাদটি সহজে দেখা যাচ্ছিল না, এর বেশিরভাগই বুনো গাছপালা আর লতাজাল দিয়ে ঢাকা ছিল। বাড়ি পৌঁছানোর মিনিট ১০ আগে শুধু গেটের চূড়া দেখা যাচ্ছিল, যা সব কিছুর ওপরে মাথা তুলে দাঁড়িয়েছিল। গেটটা সত্যিই বিশাল ছিল। এর ওপরের নহবতখানা ছিল জরাজীর্ণ। কয়েকটি মূর্তি আর একটি ফোয়ারার ধ্বংসাবশেষ দেখে বোঝা যাচ্ছিল যে বাড়ি আর গেটের মাঝখানে একসময় বাগান ছিল। বাড়িটা অদ্ভুতভাবে তৈরি হয়েছিল। এর মধ্যে এমন কিছুই ছিল না যা সামান্যতম সৌন্দর্যবোধের মানদণ্ডও পূরণ করতে পারত। পুরো জিনিসটা কেবল একটি অগোছালো স্তূপের মতো মনে হচ্ছিল। অস্তগামী সূর্যের শেষ রশ্মি শ্যাওলা পড়া দেয়ালগুলোর ওপর পড়ছিল। অনাথবাবু ১ মিনিট সেদিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, যতদূর জানি ভূত প্রেত দিনের বেলায় বের হয় না। কেন আমরা, তিনি চোখ টিপে যোগ করলেন, ওই ঘরটা দেখতে যাব না? সেই পশ্চিমের ঘরটা যেখানে হলধর দত্ত মারা গিয়েছিলেন? বিষয়টিতে লোকটির আগ্রহ কিছুটা অতিরঞ্জিত মনে হল। অনাথবাবু আমার মনের কথা বুঝতে পারলেন। ঠিক আছে, সত্যি বলতে আমার কোনো আপত্তি নেই। রঘুনাথপুরে আমার আসার একমাত্র কারণ হলো এই বাড়িটা। সত্যি? হ্যাঁ, কলকাতায় আমি শুনেছিলাম যে বাড়িটা ভুতুরে। আমি ভূতের এক ঝলক দেখার জন্য এত দূর এসেছি। তুমি ট্রেনে আমাকে জিজ্ঞেস করেছিলে কেন আমি এখানে আসছি। আমি উত্তর দিইনি, যা হয়তো অভদ্র মনে হয়েছে, কিন্তু আমি তোমাকে একটু ভালোভাবে জানার আগে বলার জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু ভূত ধরার জন্য তোমাকে কলকাতা থেকে এত দূর আসতে হলো কেন? আমি ১ মিনিটের মধ্যে বুঝিয়ে দিচ্ছি। আমি এখনও তোমাকে আমার পেশা সম্পর্কে বলিনি, তাই তো? আসলে আমি ভূত এবং সমস্ত অতিপ্রাকৃত বিষয় সম্পর্কে একজন বিশেষজ্ঞ। পরকাল, আত্মা, কালো জাদু, ভুডু এসব বিষয় নিয়ে গত ২৫ বছর ধরে আমি গবেষণা করছি। এই কাজ করার জন্য আমাকে ৭টি ভিন্ন ভাষা শিখতে হয়েছে। লন্ডনে একজন প্রফেসর নর্টন আছেন যার একই রকম আগ্রহ আছে। গত ৩ বছর ধরে আমি তার সঙ্গে চিঠিপত্র আদান প্রদান করছি। ব্রিটেনের সুপরিচিত ম্যাগাজিনগুলোতে আমার প্রবন্ধ প্রকাশিত হয়েছে। আমি বড়াই করতে চাই না, কিন্তু মনে হয় এটা বলা সঙ্গত হবে যে এই দেশে এই বিষয়গুলো সম্পর্কে আমার মতো এত জ্ঞান আর কারও নাই। তিনি খুব আন্তরিকভাবে কথা বলছিলেন। তিনি মিথ্য বলছেন বা বাড়িয়ে বলছেন এমন চিন্তা আমার মনে বিন্দুমাত্র আসেনি। বরং তিনি যা বলছিলেন তা বিশ্বাস করা আমার জন্য বেশ সহজ ছিল এবং লোকটির প্রতি আমার কিছুটা শ্রদ্ধাও জেগেছিল। কিছু মুহূর্ত নীরব থাকার পর তিনি বললেন, আমি সারা দেশের অন্তত ৩০০ ভুতুরে বাড়িতে থেকেছি। হে ভগবান! হ্যাঁ, জবলপুর, চেরাপুঞ্জি, কাঁথি, কাটোয়া, যোধপুর, আজিমগড়, হাজারিবাগ, সিউড়ি, বারাসাত এবং আরও অনেক জায়গায়। আমি ৫৬টি ডাকবাংলোতে এবং অন্তত ৩০টি নীলকুঠিতে থেকেছি। এছাড়াও কলকাতা ও তার আশেপাশে প্রায় ৫০টি ভুতুরে বাড়িতে আমি রাত কাটিয়েছি। কিন্তু অনাথবাবু থেমে গেলেন, তারপর মাথা নেড়ে বললেন, ভূতরা আমাকে এড়িয়ে গেছে। হয়তো তারা কেবল তাদের কাছে আসে যারা তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। আমি বারবার হতাশ হয়েছি। ব্রিটিশ আমলের কাছাকাছি তিরুচিরাপল্লীর একটি পুরনো বাড়িতে একবারই আমি কিছু অদ্ভুত কিছুর উপস্থিতি অনুভব করেছিলাম। জানো কি হয়েছিল? ঘর অন্ধকার ছিল এবং বাতাসও ছিল না। তবুও যতবারই আমি মোমবাতি জ্বালানোর চেষ্টা করেছি, কেউ বা কিছু একটা দেশলাই নিভিয়ে দিচ্ছিল। তবে ১৩ নম্বরের চেষ্টায় আমি মোমবাতি জ্বালাতে পেরেছিলাম, কিন্তু জ্বালার সাথে সাথেই আত্মা অদৃশ্য হয়ে গেল। একবার কলকাতার একটি বাড়িতেও আমার বেশ মজার অভিজ্ঞতা হয়েছিল।
আমি যথারীতি একটি অন্ধকার ঘরে বসেছিলাম, কিছু ঘটার অপেক্ষা করছিলাম, যখন হঠাৎ আমার মাথার খুলিতে একটি মশার কামড় অনুভব করলাম। বেশ অবাক হয়ে আমি মাথা হাতড়ে দেখলাম যে আমার মাথার একটি চুলও নেই, আমি পুরোপুরি টাক হয়ে গেছি। এটা কি সত্যি আমার নিজের মাথা ছিল, নাকি আমি অন্য কারোর মাথা স্পর্শ করেছিলাম? কিন্তু না, মশার কামড়টা যথেষ্ট বাস্তব ছিল। আমি দ্রুত আমার টর্চ জ্বালালাম এবং আয়নার দিকে উঁকি দিলাম। আমার সব চুল অক্ষত ছিল, টাক হওয়ার কোনো চিহ্নই ছিল না। এত বছরে এই দুটিই ছিল আমার ভুতুড়ে অভিজ্ঞতা। আমি তো প্রায় সব জায়গায় কিছু পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু সম্প্রতি রঘুনাথপুরের এই বাড়িটার কথা একটা পুরনো মাসিক পত্রিকায় পড়তে পেলাম। তাই ভাবলাম শেষবারের মতো এসে ভাগ্যটা পরোক্ষ করে দেখি। আমরা সদর দরজা এসে পৌঁছেছিলাম। অনঙ্গবাবু ঘড়ি দেখে বললেন, আজ সূর্যাস্ত হবে ৫টা ৩১-এ, এখন বাজে ৫টা ১৫। অন্ধকার হওয়ার আগে চলুন একবার চট করে দেখে আসি। অলৌকিক ব্যাপারে তার আগ্রহ হয়তো সংক্রামক ছিল। আমি সহজেই তার প্রস্তাব মেনে নিলাম। তার মতোই আমিও বাড়ির ভেতরটা এবং বিশেষ করে সেই ঘরটি দেখার জন্য আগ্রহী অনুভব করছিলাম। আমরা সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলাম। বিরাট একটা উঠান আর মঞ্চের মতো কি একটা ছিল, নিশ্চয়ই পূজা বা অন্য কোনো উৎসবের জন্য ব্যবহৃত হতো। এখন সেখানে আনন্দ আর হাসির চিহ্ন মাত্র ছিল না, যা একসময় সেখানে দেখা যেত। উঠান ঘিরে বারান্দা ছিল। আমাদের ডান দিকে একটা ভাঙা পালকি পড়েছিল, আর তার পেছনে ছিল ওপরের দিকে উঠে যাওয়া একটি সিঁড়ি। সিঁড়িতে এত অন্ধকার ছিল যে অনঙ্গবাবুকে পকেট থেকে টর্চ বের করে জ্বালাতে হলো। মাকড়সার জালের একটা অদৃশ্য দেয়াল ভেঙে আমাদের পথ করে নিতে হয়েছিল। যখন আমরা শেষ পর্যন্ত একতলায় পৌঁছলাম, আমি মনে মনে ভাবলাম, এই বাড়িটা যদি ভুতুরেও হয় তাতে একদম অবাক হওয়ার কিছু নেই। আমরা বারান্দায় দাঁড়িয়ে কিছু আন্দাজ করলাম। আমাদের বাঁদিকের ঘরটাই নিশ্চয়ই সেই বিখ্যাত পশ্চিমের ঘর। আমরা স্থির করলাম। অনঙ্গবাবু বললেন, আর দেরি করা ঠিক নয়, আমার সঙ্গে আসুন। বারান্দায় শুধু একটা জিনিস ছিল, একটা গ্র্যান্ডফাদার ক্লক। এর কাঁচ ভাঙা ছিল, একটা কাঁটা অনুপস্থিত এবং পেন্ডুলামটা একপাশে পড়েছিল। পশ্চিমের ঘরের দরজা বন্ধ ছিল। অনঙ্গবাবু তার তর্জনী দিয়ে আলতো করে ঠেললেন। এক অজানা ভয়ে আমার গায়ে কাঁটা দিল। দরজাটা খুলে গেল, কিন্তু ঘরের ভেতর অস্বাভাবিক কিছুই দেখা গেল না। এটি হয়তো একসময় বৈঠকখানা ছিল। মাঝখানে একটি বড় টেবিল ছিল, যার ওপরের অংশটা ছিল না, শুধু 4টে পা সোজা হয়ে দাঁড়িয়েছিল। জানালার কাছে একটা আরাম কেদারা ছিল, তবে তা খুব একটা আরামদায়ক ছিল না, কারণ এর একটি হাতল এবং আসনের কিছু অংশ হারিয়ে গিয়েছিল। আমি ওপরে তাকিয়ে দেখলাম যে একটি পুরনো দিনের হাতে টানা পাখা টুকরো টুকরো হয়ে ছাদ থেকে ঝুলছে। এতে কোনো দড়ি ছিল না, কাঠের দণ্ডটি ভাঙা ছিল এবং এর মূল অংশ ছেঁড়া ছিল। এই জিনিসগুলো ছাড়া ঘরে একটা তাক ছিল, যেখানে একসময় হয়তো রাইফেল রাখা হতো, একটা নলবিহীন হুঁকো এবং দুটো সাধারণ চেয়ার ছিল, সেগুলোরও হাতল ভাঙা। অনঙ্গবাবুকে গভীর চিন্তায় মগ্ন দেখা গেল। কিছুক্ষণ পর তিনি বললেন, কিছু গন্ধ পাচ্ছেন? কিসের গন্ধ? ধূপ, তেল আর পোড়া মাংসের, সব একসঙ্গে মিশে। আমি গভীর শ্বাস নিলাম, কিন্তু দীর্ঘক্ষণ বন্ধ থাকা ঘরের স্বাভাবিক ভ্যাপসা গন্ধ ছাড়া আর কিছু শুঁকতে পেলাম না। তাই আমি বললাম, না তো, আমি তো কিছু পাচ্ছি না। অনঙ্গবাবু কিছু বললেন না। তারপর হঠাৎ ডান হাত দিয়ে বাঁ হাতে আঘাত করে বলে উঠলেন, ঈশ্বর, এই গন্ধটা আমি খুব ভালোভাবে চিনি। এই বাড়িতে অবশ্যই কোনো আত্মা ঘোরাঘুরি করছে, যদিও সে দেখা দেবে কিনা তা এখনও দেখা বাকি। চলুন। অনঙ্গবাবু হালদার ম্যানশনে পরের রাত কাটানোর সিদ্ধান্ত নিলেন। ফেরার পথে তিনি বললেন, কাল অমাবস্যা, ভূত প্রেত বেরোনোর সবচেয়ে উপযুক্ত সময়। তাছাড়া আমার কিছু জিনিস দরকার, যা আজ আমার কাছে নেই। সেগুলো কাল নিয়ে আসব। আজ তো শুধু একটা সার্ভে করতে এসেছিলাম। বীরেনের বাড়ির কাছে আমাদের বিদায় নেওয়ার আগে তিনি গলার স্বর নিচু করে বললেন, আমার পরিকল্পনার কথা আর কাউকে বলবেন না। আজ যা শুনলাম, এখানকার মানুষ এত কুসংস্কার আচ্ছন্ন আর সহজেই ভয় পেয়ে যায় যে তারা আমার পরিকল্পনার কথা জানতে পারলে আমাকে ভেতরে যেতে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। আর তিনি যোগ করলেন, অনুগ্রহ করে আমার সঙ্গে যোগ দেবেন না। আপনি তো জানেন, এই রকম কিছুর জন্য একা থাকতে হয়। পরের দিন আমি লিখতে বসলাম, কিন্তু মন লাগাতে পারছিলাম না। আমার মন বারবার সেই প্রাসাদের পশ্চিমের ঘরের দিকে চলে যাচ্ছিল। ভগবানই জানেন অনঙ্গবাবুর জন্য কী ধরনের অভিজ্ঞতা অপেক্ষা করছিল। আমি একটু অস্থির আর চিন্তিত বোধ না করে পারছিলাম না। সন্ধ্যায় আমি অনঙ্গবাবুর সঙ্গে হালদার ম্যানশনের গেট পর্যন্ত গেলাম। আজ তিনি একটি কালো হাইনেক জ্যাকেট পরেছিলেন, তার কাঁধ থেকে একটি ফ্লাস্ক ঝুলছিল এবং হাতে সেই একই টর্চ ছিল যা তিনি আগের দিন ব্যবহার করেছিলেন।
বাড়ির ভেতরে ঢোকার আগে তিনি পকেট থেকে দুটো ছোট বোতল বের করলেন। দেখুন, তিনি বললেন, এতে আমার নিজস্ব ফর্মুলায় তৈরি একটি বিশেষ তেল আছে। এটা মশা তাড়ানোর চমৎকার কাজ করে। আর এইটাতে কার্বলিক অ্যাসিড আছে। যদি আমি এটা ঘরের ভেতরেও আশপাশে ছড়িয়ে দিই, তাহলে সাপের হাত থেকে সুরক্ষিত থাকব। তিনি বোতলগুলো আবার পকেটে রাখলেন, টর্চ তুলে তার মাথায় ছোঁয়ালেন, তারপর আমাকে শেষবারের মতো বিদায় জানিয়ে ভেতরে হেঁটে গেলেন। তার ভারী বুট পাথলের ওপর শব্দ করে যাচ্ছিল। সেদিন রাতে আমার ভালো ঘুম হয়নি। ভোর হতেই আমি ভরদ্বাজকে বললাম দুজনের জন্য যথেষ্ট চা দিয়ে একটি থার্মোস ফ্লাস্ক ভরে দিতে। ফ্লাস্কটা আসলে আমি আরও একবার হালদার ম্যানশনের দিকে রওনা হলাম। কেউ আশপাশে ছিল না। আমি কি অনঙ্গবাবুকে ডাকব নাকি সোজা পশ্চিমের ঘরে যাব? একটা নিম গাছ খুঁজে পেতে প্রায় আধ ঘন্টা খুঁজতে হয়েছিল। টুথব্রাশের চেয়ে এটা আমার বেশি পছন্দ, বুঝলেন? আগের রাতটা নিয়ে তাকে কিছু বলতে চাইতে আমার একটু দ্বিধা হচ্ছিল। চা নিয়ে এসেছি, আমি এর বদলে বললাম, এখানে কিছু খাবেন নাকি বাড়ি চলে যাবেন? ওহ, আসুন, চলুন ওই ফোয়ারার ধারে বসি। অনাথবাবু চায়ের একটা লম্বা চুমুক দিয়ে সুরুচির সঙ্গে বললেন, আহ। তারপর আমার দিকে তাকিয়ে এক চোখ টিপে বললেন, কি হয়েছিল জানতে আপনার যেন দম আটকে যাচ্ছে, তাই না? হ্যাঁ, একটু। ঠিক আছে, আমি আপনাকে সব বলবো, কিন্তু এখনই একটা কথা বলে রাখি, পুরো অভিযানটা দারুণ সফল হয়েছিল। তিনি নিজে আর এক মগ চা ঢেলে নিয়ে গল্প শুরু করলেন। আপনি যখন আমাকে এখানে রেখে গেলেন তখন বিকেল 5টা। ঘরে ঢোকার আগে আমি কিছুক্ষণ চারপাশটা দেখলাম। সাবধানে থাকতে হয় তো জানেন। এমনও সময় আসে যখন পশু প্রাণী এবং অন্যান্য জীবজন্তু বিপদগড় হওয়ার চেয়েও বেশি ক্ষতি করতে পারে। তারপর আমি ভেতরে গিয়ে নিচতলার ঘরগুলো দেখলাম। একটা ঘরে কিছু পুরনো আবর্জনা আর অন্যটায় ছাদ থেকে ঝোলা কিছু বাদুড় ছাড়া আর কিছুই পেলাম না। আমি ঢুকতে তারা নড়ল না, তাই তাদের বিরক্ত না করে আবার বেরিয়ে এলাম। আমি সন্ধ্যা 6টার দিকে দোতলায় গেলাম এবং আপনি জানেন কিসের জন্য প্রস্তুতি নিতে লাগলাম। প্রথমেই আমি ওই ইজি চেয়ারটা ঝাড়পোছ করলাম। কে জানে কত দিন ধরে ওটা ওখানে পড়েছিল। ঘরটা ভ্যাপসা লাগছিল, তাই আমি জানালাটা খুললাম। বারান্দার দরজাও খোলা রাখলাম, পাছে ভূতমশাই ওই পথেই প্রবেশ করতে চান। তারপর ফ্লাস্ক আর টর্চ মেঝেতে রেখে ইজি চেয়ারে শুয়ে পড়লাম। বেশ অস্বস্তি হচ্ছিল, কিন্তু এর আগেও বহু রাতে এর চেয়ে অনেক বেশি অদ্ভুত পরিস্থিতিতে কাটিয়েছি বলে আমার কিছু মনে হল না। সূর্য অস্ত গিয়েছিল 5:30-এ। বেশ দ্রুতই অন্ধকার হয়ে গেল, আর সেই গন্ধটা আরও তীব্র হয়ে উঠল। আমি সাধারণত উত্তেজিত হই না, কিন্তু স্বীকার করতেই হবে যে গত রাতে আমার একটা অদ্ভুত উত্তেজনা হচ্ছিল। আমি আপনাকে সঠিক সময় বলতে পারবো না, তবে অনুমান করি রাত 9টা হবে যখন একটা জোনাকি জানালা দিয়ে উড়ে এসে 1 মিনিট মতো ঘরের চারপাশে ভনভন করে ঘুরে আবার উড়ে গেল। ধীরে ধীরে দূরে শিয়ালদের ডাক বন্ধ হয়ে গেল আর ঝিঝিরা নীরব হয়ে গেল। কখন ঘুমিয়ে পড়েছিলাম বলতে পারি না। একটা শব্দে আমার ঘুম ভাঙল। সেটা ছিল ঘড়িতে মধ্যরাতের ঘণ্টা বাজার শব্দ। বারান্দা থেকে একটা গভীর অথচ সুরেলা ঘণ্টা বাজল। পুরোপুরি জেগে উঠে আমি আরও দুটো জিনিস লক্ষ্য করলাম। প্রথমত, আমি ইজি চেয়ারে বেশ আরামে শুয়েছিলাম। ছেঁড়া অংশটা আর ছেঁড়া ছিল না, আর কেউ আমার পিঠার পেছনে একটা কুশন গুজে দিয়েছিল। দ্বিতীয়ত, আমার মাথার ওপরে একটা নতুন ফ্যান ঝুলছিল। সেটার একটা লম্বা দড়ি বারান্দা পর্যন্ত চলে গিয়েছিল এবং একটা অদৃশ্য হাত সেটাকে আলতো করে টানছিল। আমি এই জিনিসগুলো দেখছিলাম আর পুরোপুরি উপভোগ করছিলাম। এমন সময় বুঝলাম যে কোথা থেকে এক অমাবস্যার রাতে একটা পূর্ণিমা উদয় হয়েছে। ঘরটা উজ্জ্বল চাঁদের আলোয় ভরে গিয়েছিল। তারপর সেই সুগন্ধটা আমার নাকে লাগল। আমি পাশ ফিরে দেখলাম আমার পাশে একটা হুঁকো রাখা আছে, যার সেরা তামাকের সুগন্ধে ঘরটা ভরে আছে। অনাথবাবু থামলেন, তারপর হেসে বললেন, বেশ আনন্দদায়ক পরিস্থিতি, তাই না? আমি বললাম, হ্যাঁ সত্যি। তাহলে বাকি রাতটা বেশ আরামেই কাটিয়েছিলেন, তাই না? এতে অনাথবাবু হঠাৎ গম্ভীর হয়ে গেলেন এবং গভীর নীরবতায় ডুবে গেলেন। আমি তার কথা বলার জন্য অপেক্ষা করলাম, কিন্তু যখন তিনি বললেন না, আমি অধৈর্য হয়ে পড়লাম। আপনি কি বলতে চাইছেন? আমি জিজ্ঞেস করলাম, যে আপনি সত্যি কোনো ভূত দেখেননি? শেষমেশ কি ভূত দেখেননি? অনাথবাবু আমার দিকে তাকালেন, কিন্তু তার ঠোঁটে হাসির সামান্যতম চিহ্নও ছিল না। তার গলা ভাঙা শোনাল যখন তিনি জিজ্ঞেস করলেন, আপনি পরশুদিন যখন ঘরে ঢুকেছিলেন তখন কি ছাদের দিকে ভালো করে তাকিয়েছিলেন? না, আমার মনে হয় না। কেন? ওটাতে বেশ বিশেষ কিছু আছে। আপনাকে সেটা না দেখিয়ে আমি আমার গল্পের বাকি অংশ বলতে পারবো না। চলুন ভেতরে যাই। আমরা আবার অন্ধকার সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলাম। দোতলার পথে অনাথবাবু শুধু একটা কথাই বললেন,
আমাকে আর ভূত তাড়া করতে হবে না সতীশবাবু, কক্ষনো না। আমি তাদের কাজ শেষ করেছি। আমি বারান্দার বড় ঘড়িটার দিকে তাকালাম। 2 দিন আগেও যেমন ছিল তেমনই দাঁড়িয়েছিল। আমরা পশ্চিমের ঘরের সামনে থামলাম। ভেতরে যাও, অনাথবাবু বললেন। দরজা বন্ধ ছিল। আমি ঠেলে খুললাম এবং ভেতরে ঢুকলাম। তারপর আমার চোখ মেঝেতে পড়ল, আর এক রাশ আতঙ্ক আমাকে গ্রাস করল। কে মেঝেতে শুয়েছিল? তার পায়ে ভারী বুট ছিল। আর কার হাসি ছিল ওটা? বাইরে বারান্দা থেকে আসা সেই উচ্চ এবং কর্কশ হাসি, যা হালদার বাড়ির প্রত্যেকটি কোণে প্রতিধ্বনিত হচ্ছিল। আমাকে তাতে ডুবিয়ে দিচ্ছিল, আমার ইন্দ্রিয়, আমার মনকে পক্ষাঘাতগ্রস্ত করে দিচ্ছিল। এটা কি হতে পারে? আমি আর ভাবতে পারছিলাম না। যখন আমি চোখ খুললাম, দেখলাম ভরদ্বাজ আমার বিছানার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। আর ভবতোষ মজুমদার আমাকে পাগলের মতো বাতাস করছে। ওহ, ঈশ্বরকে ধন্যবাদ যে আপনি জ্ঞান ফিরে পেয়েছেন। তিনি বিস্ময়সূচকভাবে বললেন, সিধুচরণ যদি আপনাকে ওই ঘরে ঢুকতে না দেখত, তাহলে কে জানে কি হতে পারত। আপনি কেন ওখানে গিয়েছিলেন বলুন তো? আমি শুধু ফিসফিস করে বলতে পারলাম, গত রাতে অনাথবাবু। ভবতোষবাবু আমাকে সংক্ষেপে বললেন, অনাথবাবু, এখন তার ব্যাপারে কিছু করার মতো বড্ড দেরি হয়ে গেছে। স্পষ্টতই তিনি আমার সেদিনকার বলা কথার একটি শব্দও বিশ্বাস করেননি। ঈশ্বরকে ধন্যবাদ যে আপনি তার সঙ্গে ওই ঘরে রাত কাটাতে যাননি। তার কি হলো দেখলেন তো, তাই না? আমি যখন বিতর্ক করছিলাম, তখন একটা কণ্ঠস্বর বলল, এই যে, এদিক দিয়ে। অনঙ্গবাবু বাড়ির পূর্ব দিকের বুনো গাছপালার ছোট জঙ্গল থেকে বেরিয়ে আসছিলেন। তার হাতে ছিল একটি নিম ডাল। তাকে দেখে গত রাতে অস্বাভাবিক বা ভয়াবহ কোনো অভিজ্ঞতা হয়েছে এমন মনে হচ্ছিল না। কাছে আসার সঙ্গে সঙ্গে তিনি সবিস্তারে হাসলেন। তাই না? বহু বছর আগে হলাধর দত্তের সাথে ঠিক একই ঘটনা ঘটেছিল। মেঝেতে শীতল ও নিথরভাবে শুয়ে আছে, খোলা চোখে একই রকম আতঙ্কের দৃষ্টি, ছাদের দিকে চেয়ে। আমি মনে মনে শান্তভাবে ভাবলাম, না, সে সেখানে শীতল আর নিথর হয়ে শুয়ে নেই। অনাথবাবুর মৃত্যুর পর তার কি হয়েছে আমি জানি। আমি হয়তো তাকে খুঁজে পাব, এমনকি কাল সকালেও, যদি ফিরে যাওয়ার কষ্টটুকু করি। সেখানে সে একটি কালো জ্যাকেট আর ভারী বুট পরে থাকবে, হালদার ম্যানশনের জঙ্গল থেকে বেরিয়ে আসছে, হাতে একটি নিমডাল, মুখ ভরা হাসি নিয়ে। গল্পের আলপনা চ্যানেলে আপনি নিয়মিত পাবেন অডিও গল্প, ছোট গল্প ও নতুন নতুন আয়োজন। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।